হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবার কি হবে? এবার হচ্ছে আমাদের জৈব উপাদান যেগুলো সেগুলো হবে, তাই তো? জৈব উপাদানের মধ্যে আমি কি লিখিয়েছিলাম আগের দিনকে? শর্করা, প্রোটিন, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড, তাই তো? এবার হচ্ছে আমরা আজকে একটা একটা করে পড়ব। দেখো, শর্করার আরেকটা নাম বলা যায় যার নাম কার্বোহাইড্রেট। নাম কি? কার্বোহাইড্রেট। কি করে বুঝবো কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেটকে বুঝবো কি করে? তাকাও, শর্করার মেন উপাদান কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। আমরা সবাই জানি, এটাকে মনে রাখা, শর্করাকে মনে রাখা একটা ভালো উপায়। আমরা জানি গ্লুকোজের সংকেত কি, তোমরা পড়ে এসছো তো, বলতে পারবে? C6H12O6, তাই তো? O6। তাহলে কি কি আছে উপাদান? কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর কি আছে? অক্সিজেন আছে। আচ্ছা বলো তো, এখানে কার্বন কটা আছে? কটা আছে? এই যে 6টা। আচ্ছা, এখানে অনুপাত দিই। হাইড্রোজেন কটা আছে? 12টা। অক্সিজেন কটা আছে? 6টা। এর অনুপাত করলে কি আসবে? 1:2:1। তাহলে কার্বোহাইড্রেট হতে গেলে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কি হতে হবে? অবশ্যই 1:2:1 হতে হবে। কিছু কিছু এরপরে যখন কিছু দেখবো তখন দেখবো যে কিছু জনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তবে সেই ব্যতিক্রমগুলো তোমাদের এখন লাগবে না। তোমরা কি জানবে? কার্বোহাইড্রেট হতে গেলে, শর্করা হতে গেলে কি দরকার? অবশ্যই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দরকার। আর সেটা কি অনুপাতে থাকবে? 1:2:1 অনুপাতে থাকবে। শর্ট কোয়েশ্চেন আছে কিন্তু, বোঝা গেছে না? যায়নি? আছে তো? আচ্ছা, অবশ্যই করে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, CHO গ্রুপ থাকবে। কার্বোহাইড্রেট হতে গেলে একটা CHO গ্রুপ থাকতে হবে। হলো? এটা মোটামুটি কার্বোহাইড্রেটকে আমরা বুঝবো, সেটা কেমন করে বুঝবো সেটা। আচ্ছা, কার্বোহাইড্রেট এবার একটু বুঝবে, বইতে আছে না থাকতে পারে। দেখো এবার এই শর্করাকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করব। এক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা। লিখি এখানে, এক শর্করা, দুয়ে কি আছে? দ্বি শর্করা, 3 নম্বরে কি আছে? বহু শর্করা। বহু শর্করা। এদিকে তাকাও, এক শর্করার আরেকটা নাম হতে পারে, সেই এই নামগুলো মনে রাখবে। মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড। এটাকে কি বলবো? ডি কে কি বলা হয়? ডাই, 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 ডাই স্যাকারাইড। আর এটা হচ্ছে পলিস্যাকারাইড। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমরা পড়েছি মোনো, এটা এটা এগুলো না জানলে এখন লিখে নাও। মোনো, ডাই, ট্রাই, টেট্রা, এগুলো পড়বে, পরে পড়বে, দেখবে ভৌত বিজ্ঞানে। টেট্রা, পেন্টা, হেক্সা, ডট ডট ডট, আরো আছে। মোনো মানে 1, ডাই মানে 2 সব সময়, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, এরকম করে চলবে, ঠিক আছে? তেমনি পলি মানে অনেক। তাহলে আমরা কি দেখলাম? শর্করার মোটামুটি 3টে ভাগ, এক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা, তাই তো? আমরা সবাই ফুল দিয়ে মালা গেঁথেছি তো, এটা দেখেছি না? গেছি, দেখেছি তো। মালা গেঁথতে গেলে আগে কি দরকার? ফুল, সুতো তো দরকারই, একটা 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 করে ফুল দরকার। তো একটা ফুল, তুমি হয়তো একটা ফুল আজকে কালেক্ট করেছো, তোমার ইচ্ছে আছে যে একটা ডালিয়া ফুলের মালা তৈরি করবে। তুমি তো রোজ রোজ ডালিয়া ফুল পাবে না, তোমার বাড়িতে একটাই, মনে করো তোমার বাড়িতে একটা গাছ আছে, তুমি কি করবে? পাশের বাড়ি থেকে আনতে যাবে, এরকম করবে। তাহলে তোমাকে আগে কি করতে হবে? ফুলগুলো কালেক্ট করতে হবে, তাই তো? ডালিয়া ফুলের মালা হয় না, এমনি করে বললাম। যাই হোক, এক শর্করা মানে এই শর্করাগুলোকে আর ভাঙা যায় না।
এই শর্করাগুলোকে আর ভাঙা যায় না। যেমন মনে করো আমরা ভাত মুড়ি যা খাই তো, খাওয়ার ফলে আমাদের এই যে খাবারগুলো, এই খাবারগুলো সে ভাত খাও, মুড়ি খাও, তারপর তুমি মাটির নিচে যে যে জিনিসগুলো হয়, আলু থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, মূলো, যত যত জিনিস, মানে মোটামুটি সব কার্বোহাইড্রেট জাতীয় যে জিনিসগুলো, সেগুলো আমরা যে খাই, আমাদের পরিপাক নালীতে পরিপাক হয়, ওটা যেটাকে আমরা হজম বলি, পরিপাক হয়। পরিপাক হওয়ার ক্ষেত্রে আমরা আগের দিন বলেছিলাম কিছু জন থাকে যারা বসে বসে ওই তুমি যে খাবারগুলো খাও সেগুলোকে ভাঙে, তার নাম কি উৎসেচক ছিল, তাই তো? উৎসেচক গুলো কি করে? উৎসেচক গুলো ওই খাবারগুলোকে ভাঙে, ছোট ছোট কণায় ভাঙে। তাহলে ওই খাবারটা ছোট ছোট কণায় ভাঙলে একেবারে শেষ যে কণাটা তৈরি হবে, মানে সেটা আর পরে আর ভাঙবে না, সেটা হচ্ছে এক শর্করা। বুঝা গেল না বোঝা যায়নি? যা আমরা খাচ্ছি সেটা একটা জটিল শর্করা, যেটা আমরা খাচ্ছি যাই খাই না কেন, শর্করা জাতীয় খাবার আমরা যাই খাই না কেন, সেটা সবই জটিল শর্করা। তাহলে সেই জটিল গুলো তো কোনো কাজে দেবে না, কারণ আমরা জানি যে আমাদের শক্তি তৈরি করার জন্য গ্লুকোজ দরকার, তাই না? যেটা এক শর্করা দরকার, বহু শর্করা মানে এইসবের দরকার নেই, বা জটিল শর্করা লাগবে না। তার মানে কি, যে জটিল শর্করাগুলো আমরা খাচ্ছি সেগুলো আমাদের খাদ্য নালীতে গিয়ে চলে যায়। তারপর সেখানে গিয়ে কি করে, সেখানে গিয়ে ওই যে ওখানে উৎসেচক গুলো আছে, সেই উৎসেচক গুলো কি করে, ওই যে জটিল খাবারগুলোকে ভেঙে ফেলে, ভেঙে সরল খাবারে তৈরি করে। সেই সরল খাবারগুলোর মধ্যে যদি এক শর্করা হয় সেটাই লাস্ট, তারপরে আর ভাঙা যায় না। আর এই কাজে লাগবে আমাদের দেহে শক্তি উৎপাদনের জন্য, এই কাজে লাগবে। বুঝা গেল? তাহলে এবার আমি একটুখানি লিখলে তাহলে বুঝতে পারবে। দেখো এটা মুছে দিলাম। দেখো এক শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ। আগে লিখবে না, আগে শুনবে, আমি লেখার সময় দেবো। গ্লুকোজ, ফ্রুক্টোজ। কি বললাম? গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে এক শর্করা। মনে করো এটা গ্লুকোজ একটা ফুল, এটা ফুল এঁকে দিয়ে, মনে করো এটা গ্লুকোজ একটা ফুল, আর মনে করো ফ্রুক্টোজ একটা ফুল। তাহলে এরা কি সিঙ্গেল আছে? আমি একটু আগে লিখেছিলাম মোনো মানে কি, এই মোনো মানে কি, একটা করে ফুল আছে, দেখো একটা করে, তার জন্য একে বলছি। এবার তুমি মালা গিঁথতে গেছো, আজকে তুমি দুটো ফুল পেয়েছো, দুটো ফুল পেয়েছো, এই দুটো ফুল মিলে একটা মালা হয়েছে, দুটো ফুল মিলিয়ে একটা মালা হয়েছে। আবার একটা, মনে করো দুটো ফুল মিলিয়ে একটা মালা হয়েছে। এটাকে নিশ্চয়ই সুতো দিয়ে জুড়বে তো? কি দিয়ে জুড়বে? সুতো দিয়ে জুড়বে তো? তাহলে এরও মনে করো সুতো দিয়ে জুড়েছো, এরও সুতো দিয়ে জুড়েছো। তার মানে এখানে দেখো দ্বি শর্করা বলেছি, দ্বি মানে কি, এই ডাই লিখেছি দুটো। দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড হলো এই যে মনোস্যাকারাইড গুলো, একটা করে ফুল ছিল, এই মনোস্যাকারাইড যে কোনো দুটো মনোস্যাকারাইড জুড়ে তৈরি করে ডাইস্যাকারাইড। বুঝা গেল? তাহলে এখানে কি লিখবে? এখানে আমি দুটো লিখছি, এখানে দুটো ঠিক নয়, 2 থেকে 8 বা 10টা হতে পারে। মানে কি, একটা যদি থাকে, এক শর্করা যাকে আর ভাঙা যায় না, সে হচ্ছে মনোস্যাকারাইড বা এক শর্করা। ঠিক আছে? এবার এই মনোস্যাকারাইড গুলো মনে করো 2 বা 10টা মনোস্যাকারাইডকে তুমি জুড়ে দিলে, তখন কি হয়ে যাবে? দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড হলো। এখানে নামটা দিয়েছে ডাই, কেন দেওয়া হয়েছে? কারণ কি, মিনিমাম দুটো তোমাকে জুড়তে হবে, 2 থেকে 10টা জোড়া যায়, তার জন্য ডাইস্যাকারাইড। এবার পলিস্যাকারাইড নাম থেকেই বোঝা যাচ্ছে, পলি বা বহু, মানে কি অনেকগুলো ফুল দিয়ে তুমি এত বড় একটা মালা গিতে ফেলেছো। তার মানে কি, অনেকগুলো, তুমি এটা বলতেও পারো যে অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে জুড়েছি, অথবা অনেকগুলো ডাইস্যাকারাইড দিয়ে জুড়েছি, যে কোনো একটা বলতে পারি। মানে কি, আমি এই ফুলের মালাগুলো, আর ফুল আনছি না, এইভাবে লিখে দিচ্ছি এরকম, মনে করো এরকম করে আমি অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে এরকম একটা চেন তৈরি করে দিলাম। এই যে পুরো চেনটা পেলাম, এর নাম কি হয়ে যাবে? পলিস্যাকারাইড। তাহলে বলো তো, পলিস্যাকারাইড যে তৈরি হলো, তাহলে এই যে একটা যে জিনিস দিয়ে তৈরি হয়েছে, সেই একটা কি? মনোস্যাকারাইড। বোঝা গেছে? তাহলে একটা মনোস্যাকারাইড দিয়ে এরকম 2 থেকে 10টা যুক্ত হলে কি হচ্ছে? ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। তেমনি অনেকগুলো যুক্ত হয়ে কি হচ্ছে? পলিস্যাকারাইড বা বহু শর্করা। এবার একটু উদাহরণে আসি, এটা তো আমরা এমনি করে বললাম, উদাহরণে কি বলবো? মনোস্যাকারাইডের উদাহরণ কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ। ঠিক আছে? এইরকম এখানে একটু মুছে দিই, আর ফুলগুলো আমরা মুছে ফেলি। বোঝা গেছে তো এই ফুলের ব্যাপারটা? ফুলগুলো মুছে দিই। এবার একটু উদাহরণে আসি। এই যে গ্লুকোজ অণুগুলো, এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এবার এখানে ডাইস্যাকারাইডের উদাহরণ কি দিতে পারি? মনে করো গ্লুকোজ আর গ্লুকোজ, আমি ছোট করে লিখছি, এখানে বোর্ডে জায়গা নেই, তার জন্য ছোট করে লিখছি। গ্লুকোজ আর গ্লুকোজ, এই দুজন যুক্ত হয়ে হয় মল্টোজ। তাহলে বলো দ্বিশর্করার উদাহরণ কি? মল্টোজ। আবার আরেকটা বলতে পারি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুজন যুক্ত হয়ে হয় সুক্রোজ। কি তৈরি হয়? সুক্রোজ। আমরা সবাই সুক্রোজ দেখেছি, চিনি, যে আমরা চিনি খাই তো, চিনিটা আর কিছুই নয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজের তৈরি একটা উপাদান, যেটা কিসের উদাহরণ? ডাইস্যাকারাইডের উদাহরণ। মানে সুক্রোজের ভালো নাম, এই মানে চিনির ভালো নাম হচ্ছে সুক্রোজ। ঠিক আছে? এবারে গিয়ে চিনি বলবে না, বলবে সুক্রোজ।
ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে কি হলো, ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা উদাহরণ তাহলে কি দেবে, মল্টোজ আর সুক্রোজ। অবশ্যই করে এখানে মনে রাখবে এই যে গ্লুকোজ আর গ্লুকোজ দেখো একই প্রকার মনোস্যাকারাইড দিয়ে যুক্ত হয়েছে, একই প্রকার মনোস্যাকারাইড যুক্ত হয়ে মল্টোজ তৈরি হয়েছে। এটা কি একই প্রকার মনোস্যাকারাইড না আলাদা প্রকার, কিন্তু আলাদা আলাদা, কিন্তু একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ হয়েছে, মানে একটা নয়, এখানে আরো অনেকগুলো আছে। যাই হোক, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ হয়েছে, আর এখানে তেমনি গ্লুকোজ যুক্ত হয়ে মল্টোজ তৈরি করেছে। এরকম বহু শর্করার উদাহরণ হলো মানে গ্লুকোজের চেন, মানে অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয়ে গ্লুকোজ এরকম যুক্ত হয়েছে, গ্লুকোজ এরকম যুক্ত হয়ে যে তৈরি করেছে সেটা হচ্ছে আমরা জানি গ্লাইকোজেন কি জানো না, গ্লাইকোজেন আর হচ্ছে শ্বেতসার। এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত বস্তু, তাই না, আর এটা প্রাণীর ক্ষেত্রে সঞ্চিত বস্তু। আমরা যে বেশি বেশি খাই, আমাদের দরকার সারাদিনে, আমাদের দেখে সারাদিনে 400 গ্রাম কার্বোহাইড্রেট দরকার। আমরা খাই কত, 2 কেজি। এত ভাত খাই তো সারাদিনে তুমি ভাত যা খাও, সারাদিনে আরো যে কার্বোহাইড্রেট খাও, সেগুলো যদি আমরা মানে একসঙ্গে কাউন্ট করি, নিশ্চয়ই ওই 400 গ্রাম থাকবে না, আরো অনেক হয়ে যাবে। তোমাকে যদি মাংস খেতে দেওয়া হয়, সেটা প্রোটিনে চলে যাচ্ছে। যদি মাংস খেতে দেওয়া হয় তাহলে তো তুমি 1 কেজি মাংস একসাথে খেয়ে নেবে, খেতে পারো না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, যে এক্সট্রা জিনিসগুলো আমরা খাই সেগুলো কি করে আমাদের দেহ আগে থেকে সঞ্চয় করে রেখে দেয়। তারপরে মনে করো তোমরা যখন রোজা করো, আমরা যখন উপোস করি, না খেয়ে থাকি, যখন রাগ খেয়ে নাটা খেয়ে থাকি, তখন আমরা মরে যাই না, যাই না, কারণ কি তুমি জল না খেলেও, জল যদি নাও খাই তাও কি মারা যায় না, কারণ কি তুমি আগে যে বেশি এক্সট্রা খেয়েছিলে, সেই এক্সট্রা জিনিসটা তোমার দেহে জমে আছে, সঞ্চয় করে রেখে দিয়েছে তোমার বডি। এবার কি তুমি খাচ্ছ না তো, তখন কি করছে, ওই যে সঞ্চিত জিনিসগুলো টুকটুক করে বের করে এবার কাজে লাগাচ্ছে। অ্যাকচুয়াল আমরা অনাহারে থাকি না, হয়ে গেছে, সারাক্ষণ কাজ চলছে, অনাহারে তো আমরা নেই, ওইদিকে তো কাজ চলছে, এদিকে হয়তো খাচ্ছি না, কিন্তু ওইদিকে জমা যে সঞ্চয় করে রেখেছিলাম সেইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আচ্ছা চল, তাহলে বোঝা গেছে তো। তাহলে বলো এক শর্করার উদাহরণ কি, গ্লুকোজ আর কি ফ্রুক্টোজ। দ্বিশর্করার উদাহরণ কি, মল্টোজ আর সুক্রোজ। বহু শর্করার উদাহরণ কি, গ্লাইকোজেন আর কি শ্বেতসার। আরো অনেক আছে, আপাতত এই উদাহরণ। এখানে আরেকটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস না বললে নয়। এখানে দেখো মালা কাটতে গিয়ে সুতো লাগছিল তো, সুতোর ব্যাপারটা কিন্তু এখন আমি বলিনি। বলিনি। এই যে সুতো, মানে যে সুতো দিয়ে তুমি মালাটা গেঁথেছিলে, এই সুতোর একটা নাম আছে, হ্যাঁ ওই সুতোর নাম আছে। মানে গ্লুকোজ আর গ্লুকোজ যুক্ত হচ্ছে যা দিয়ে, কিছু একটা দিয়ে, কথা নয়, কিছু একটা দিয়ে যুক্ত হচ্ছে, তো সেই যুক্ত হওয়া মানে এটাকে কি বলি আমরা এতক্ষণ যা বলছিলাম, সুতো বলছিলাম, যাই বলছিলাম হোক, কিন্তু এটা কি অ্যাকচুয়াল কি, এটা বন্ড, তো বন্ধনী তৈরি করেছে, তাই না, আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি, বন্ধনী তৈরি করেছে। গ্লুকোজ বা গ্লুকোজ ফ্রুক্টোজ এরা কি করছে, পরস্পরের সঙ্গে বন্ধনী তৈরি করেছে। এই যে বন্ধনীটা তৈরি করেছে, এই বন্ধনীর একটা নাম আছে। দেখো এখানে এই যে বন্ধনী, মানে এখানে এই যে বন্ধনী, এই বন্ধনীর নাম আছে, নাম কি, গ্লাইকোসাইডিক বন্ড। নাম কি, গ্লাইকোসাইডিক বন্ড। বোঝা গেল। এই দেখো গ্লাইকোসাইডিক কি দিয়ে মনে রাখবে, আমরা জানি, এদিকে তাকাও, আমরা জানি শর্করা মানেই তো উদাহরণ কি, গ্লুকোজ, মেইনলি আছে গ্লুকোজ, তাই না, নামের মিল আছে, গ্লাইকোসাইডিক প্রথমে মিল আছে, তাহলে গ্লাইকোসাইডিক বন্ড। এমনি এরপরেও যখন দেখো প্রোটিনেরও আছে, ফ্যাটেরও আছে। তোমাকে যদি বলা হয় কার্বোহাইড্রেটের সরলতম রূপের নাম কি, কি বলবে, সরলতম রূপ, মানে কার্বোহাইড্রেট ভাঙলে আমরা কি পাই, শেষমেশ আমরা কি পাই, গ্লুকোজ পাই। কি পাই, গ্লুকোজ। দেখো তাহলে এদিকে লেখো, তাহলে শর্করার সরলতম রূপের নাম কি, গ্লুকোজ। বলো সবাই আমার সাথে, গ্লুকোজ হলো। শর্করাকে কি কেন দরকার, কেন আমাদের শরীরে কি দরকার, না হলেই পারতো। এই যে শর্করাটা খেলাম, এ রক্তের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে কোষের মধ্যে যায়, গিয়ে শক্তি তৈরি করে, তার জন্য একে দরকার হলো। আচ্ছা, একই রকম ভাবে শর্করার সরলতম রূপের নাম যে গ্লুকোজ বললাম, তেমনি যখন মনে করো প্রোটিন খেলে তুমি, প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি কি,
বলতো প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ দাও। হ্যাঁ বলো বলো, জোরে বলো। ডিম, আর কি? মাছ, আর কি? হ্যাঁ, ডিম, দুধ, মাছ, মাংস সবেতেই প্রোটিন আছে, ঠিক আছে? তাহলে এই যে প্রোটিন গুলো খাচ্ছি, এই প্রোটিন গুলো খেলে আমাদের কোনো কাজে লাগবে না। কাজে কারা লাগবে? এই কথা নয়, কাজে কারা লাগবে? কাজে লাগবে ওই প্রোটিনকে আমাদের যে পরিপাক নালীতে ওকে ভাঙতে হবে, ভেঙে ওর যে সরলতম রূপ, সেই সরলতম রূপটা আমাদের দেহে কাজে লাগবে। বুঝা গেল? যেরকম আমরা পেলাম যে শর্করার সরলতম রূপের নাম কি? গ্লুকোজ। তেমনি প্রোটিন খেলে, তুমি মাছ খেলে, মাংস খেলে, ওই মাছ মাংস কাজে লাগবে না, মাছ মাংসকে ভেঙে যেটা পাবো সেইটা কাজে লাগবে, যার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। নাম কি? অ্যামাইনো অ্যাসিড। বুঝা গেল? একই রকম ভাবে ফ্যাট খেলে, ফ্যাট জাতীয় কিছু খাবারের নাম বলো। হ্যাঁ, চর্বি, আর কি? ঘি, মাখন, তেল, যত তেল জাতীয় যত কিছুই আছে সবই তো আমরা ফ্যাট পাই, তাই না? তাহলে এই যে ফ্যাট খেলে একই রকম উপরের গল্পের মতো, যে ফ্যাট যে খাচ্ছি ওই ফ্যাটটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। কাজে কে লাগবে? ওই ফ্যাটটাকে আমাদের পরিপাক নালীতে আগে ভাঙতে হবে, ভেঙে একটা সরলতম ফ্যাটে পরিণত করতে হবে, যে কিনা কাজে লাগবে। ঠিক আছে? তার নাম কি? তার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড। তার মানে শর্করার সরলতম রূপ কি? গ্লুকোজ। প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাটের সরলতম রূপ কি? ফ্যাটি অ্যাসিড। হলো? আচ্ছা, এবার তাকাও, শর্করার যে সরলতম রূপ গ্লুকোজ দেখছিলাম তো, এই তাকাও এদিকে। গ্লুকোজ গুলো যে জুড়ে জুড়ে তৈরি হয়েছিল, ফুলের মালা তৈরি হয়েছিল, কিন্তু যা দিয়ে বন্ড তৈরি করেছিল সেই বন্ডটার নাম কি বলেছিলাম? গ্লাইকোসাইডিক বন্ড, তাই তো? গ্লাইকোসাইডিক বন্ড বলেছিলাম। এবার এই প্রোটিনের অণুগুলো একে একে যুক্ত হয়ে যেটা তৈরি করবে, মনে করো এটা প্রোটিন হলো। এটাতে আমরা গ্লুকোজের কথা বলছিলাম, গ্লুকোজের অণুগুলো যুক্ত হয়েছিল, মানে শর্করা যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, হলো। তেমনি প্রোটিনের অণুগুলো যা দিয়ে যুক্ত হয়েছে, যে বন্ধনী দিয়ে যুক্ত হয়েছে, তাকে বলা হয় পেপটাইড বন্ড। কি বলে? আচ্ছা, এটা বাংলায় লিখে দিই, আগে তো লিখেছো না, আগে শোনো। এই মারবে না কেউ, মারবে না। তাকাও, বোর্ডের দিকে তাকাও, এটা কি? পেপটাইড বন্ড। এই কথা নয়, পেপটাইড বন্ধনী। কি লিখলাম? পেপটাইড। আচ্ছা, তেমনি ফ্যাটের অণুগুলো যে যুক্ত হয় তারও একটা বন্ধনী আছে তো। আচ্ছা, এই যে বন্ধনীগুলো আছে, এই বন্ধনীগুলোর নাম, এই শোনো, ফ্যাটের অণুগুলো যে যুক্ত হচ্ছে তার নাম হচ্ছে এস্টার বন্ড। কি? এস্টার বন্ড। এবার আমাকে বলো, বন্ধন, এটা তো শর্করা, কার্বোহাইড্রেট, বোর্ডের দিকে কার্বোহাইড্রেট তো। এই প্রত্যেকটা কি? গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, যে কোনো একটা একদম মনোস্যাকারাইড একদম মনোস্যাকারাইড হবে। তেমনি এইগুলো কি? বোর্ড দেখে বলো, একটু ভেবে বোর্ড দেখে বলো, বোর্ডের ওভারঅল বোর্ড কি লেখা আছে সেটা দেখে বলো। এটা প্রোটিন, তাহলে প্রোটিনের এই জিনিসগুলো কি? অ্যামাইনো অ্যাসিড জুড়ে তৈরি করে কি? প্রোটিন। তেমনি এইগুলো কি? ফ্যাটি অ্যাসিড গুলো জুড়ে কি তৈরি করেছে? ফ্যাট। যা দিয়ে জোড়া হয়েছে তার নাম কি? এস্টার বন্ড, হলো। লেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড মানে কি? আমাদের শরীর, এই শোনো, আমাদের অ্যামাইনো অ্যাসিড দরকার তো, আমাদের অ্যামাইনো অ্যাসিড দরকার, সব অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, এগুলো সবই দরকার, ঠিক আছে? তাই এই যে অ্যামাইনো অ্যাসিড, কিছু অ্যামাইনো অ্যাসিড যারা আমাদের, মানে যাদেরকে আমাদের শরীর নিজের থেকে তৈরি করতে পারে না, কিন্তু একদম দরকার, ওইগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। কি বললাম? কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে দরকার, কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমাদের দেহ তৈরি করতে পারে, নিজের থেকেই তৈরি করতে পারে, অসুবিধা হয় না। কিন্তু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি তৈরি করতে পারে না, কিন্তু সেগুলোকে দরকার। তাহলে আমরা পাবো কোথা থেকে? ওগুলো খাবার খেয়ে, অন্য যাদের দেহে আছে তাদের থেকে সেগুলো খেয়ে পাবো। বোঝা গেল? সেইগুলো বাইরে থেকে অবশ্যই করে আমাদের দেহে নিতে হবে। সেই রকম কতগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে? 20খানা আছে। সরি, 20খানা অপরিহার্য নেই, মানে 12টা আছে, 12টা টোটাল। 20টা অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে 12টা হচ্ছে অপরিহার্য। ঠিক আছে? 12টার নাম তোমাকে মনে রাখতে হবে, তাই তো? ঠিক বললাম তো? 12টা না, 8টি। শোনো, এই শোনো, টোটাল হচ্ছে 20খানা অ্যামাইনো অ্যাসিড,
মানে পাওয়া গেছে, 20খানা অ্যামাইনো অ্যাসিড আমাদের আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। তার মধ্যে 12টা আমরা আমাদের দেহে তৈরি করতে পারি, তার মধ্যে 12টা আমরা আমাদের দেহে তৈরি করতে পারি। বাকি যে 8টা, সেই 8টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের বাইরে থেকে নিতে হয়। বাইরে থেকে কেমন করে নেবো? খাবার থেকে নেবো, ঠিক আছে, খাবারের মধ্যে থেকে নেবো। যে আর যেগুলো খাচ্ছি আমরা, যা যা খাবার খাচ্ছি, সব খাবারের মধ্যে কিছু আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড থাকে, সেগুলো আমরা পাই। ওই 8টা হচ্ছে আমরা পাই। ওই 8টার নাম তোমাকে মনে রাখতে হবে। 26 পেজ নিচের দিকে দেখো, 26 পেজ নিচের দিকে আছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ওখানে 8টা নাম দেওয়া আছে, ঠিক আছে, 8টা নাম দেওয়া আছে। এবার এদিকে তাকাও, চল এবার শোনো, এবার কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের পরিমাণ, ফ্যাটি অ্যাসিড কি, ফ্যাটি অ্যাসিডের ওরকম গল্প, ফ্যাটি অ্যাসিডের ওরকম গল্প দেখো নিচের দিকে, এটা পরের পেজ, 27 পেজ, 27 পেজ। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হচ্ছে তিনটি। দেখো ওখানে লেখা আছে পামিটিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড, দেখতে পাচ্ছ? মাঝের দিকে দেখো প্রকারভেদ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নিচের দিকে কোথায় দাও না, অপরিহার্য ওই যে হ্যাঁ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে লেখা আছে দেখো, ওলেইক অ্যাসিড, লিনোলেইক আর অ্যারাকিডনিক অ্যাসিড। ওই তো নিচে এই যে 3টে, লিনোলেইক, অ্যারাকিডনিক আর ওলেইক, এই 3টে হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। হলো? আচ্ছা চলো, তাহলে বোঝা গেল তো। তাহলে তোমাকে কি করতে হবে? অপরিহার্য, দিক তাকাও, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? 8টি। আর অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত? 3টি। প্রত্যেকটার নাম কিন্তু মনে রাখতে হবে। আর তারপরে যেটা লিখলাম, আমরা তো যা খাচ্ছি, প্রোটিন খাই, কার্বোহাইড্রেট খাই আর ফ্যাট খাই, আলটিমেট আমাদের উদ্দেশ্য কি? শক্তি তৈরি করা। তাহলে শক্তি তৈরি করতে গেলে এই যে গ্লুকোজ লাগবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে, ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে দেখবো যে 1 গ্রাম যদি আমি গ্লুকোজ খাই, সেই 1 গ্রাম গ্লুকোজ থেকে আমি কত শক্তি পাচ্ছি? 4.1। 1 গ্রাম যদি প্রোটিন খাই, সেই একই পরিমাণ শক্তি শক্তি পাচ্ছি। আবার 1 গ্রাম যদি ফ্যাট খাই, সেই ফ্যাট থেকে আমরা কত শক্তি পাই? 9.3। সবচেয়ে বেশি পরিমাণ শক্তি কোথা থেকে পাই? ফ্যাট থেকে। কিন্তু এদিকে তাকাও, এদের দুজনের কিন্তু সেম, কিন্তু দাম কার বেশি? প্রোটিন তো, প্রোটিনের দাম বেশি। আমরা তো গরিব সবাই, তাই না? ভারতবর্ষের মানুষ আমরা সবাই গরিব, প্রোটিন কেনার টাকা নেই, তাই তো। তার জন্য আমরা প্রোটিন কি বেশি বেশি খেতে পারবো? তার জন্য বেশি বেশি খাওয়া যায় না। প্রোটিনের ঘাটতি আমরা পূরণ করি কি দিয়ে? বেশি বেশি গ্লুকোজ খাই। সারাদিন কি খাই? সারাদিন বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই নাকি প্রোটিন জাতীয় খাই? প্রোটিন থাকে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বেশি খাই, তাই না? তার মানে কি, যে পরিমাণ প্রোটিনটা খাওয়া দরকার সেটা হয়তো খাচ্ছি, তো ম্যাক্সিমাম কি খাচ্ছি? কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কারণ কি, প্রোটিন খেলে যা পরিমাণ শক্তি পাবো, কার্বোহাইড্রেট খেলেও তাই পরিমাণ শক্তি পাবো। এই টাকা এখন শেষ হয়নি বলা। প্রোটিন খেলে যা পরিমাণ শক্তি পাবো, গ্লুকোজ খেলেও তাই পরিমাণ শক্তি পাবো। যার কারণে মানে আমি যদি চাই, কেউ যদি প্রোটিন না খায়, অনেকে তো আছে নিরামিষ খেয়ে থাকে, প্রোটিন খেয়ে থাকে না, হিন্দুদের থাকে এরকমই। তার মানে কি, কিছু জন আছে যারা প্রোটিন না খেয়ে বেঁচে থাকে, তাহলে কি তারা বেঁচে থাকে না? থাকে। তারা ওই শক্তিটা পায় কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। তার জন্য কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। নিচে স্টার দিয়ে লেখো, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কেন? কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কেন বলা হয়? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ, স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম, এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক ভালো রেজাল্ট করো। আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।